হ্যালো বন্ধুরা, রায়েনবো ব্লগে তোমাদের স্বাগতম জানাই। আরও একটা ছোট্ট ট্রিপ নিয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। প্রথম নিবেদিতা টোল আমরা ক্রস করছি এবং তারপরে আমরা পৌঁছাবো, ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো। আসলে আজকে আমাদের গন্তব্য হচ্ছে বীরভূম, অর্থাৎ কঙ্কালীতলা, বক্রেশ্বর এবং 108 শিব মন্দির বর্ধমানের। এই তিনটে ছোট্ট ট্রিপ করে আবার ফিরে আসবো, কেননা উইকেন্ড ট্রিপ, রোববার আর অজস্র বৃষ্টি। সাথে থাকো আর দেখতে থাকো। এটা হচ্ছে দুর্গাপুর এক্সপ্রেসওয়ে। আমরা এই বাঁদিকের রাস্তা ধরে সোজা বর্ধমান হয়ে আমরা এখান থেকে বেরাবো। দেখতেই পাচ্ছেন পেট্রোল পাম্প ইন্ডিয়ান অয়েল, এবং এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলা। আমরা হাইওয়ে থেকে জাস্ট নিচের রাস্তাটায় নেমেছি, এবার এখান থেকে আবার আমরা উপরের রাস্তাটায় উঠে যাব। তা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমরা আমাদের গন্তব্য কলকাতা থেকে আমরা বেরিয়েছি আজকে সকালবেলা, কঙ্কালীতলা যাব, এবং যদি সময় থাকে তাহলে ওখান থেকে আরও 2-1টা সতীপীঠ আমরা দর্শন করব। আগে টি ব্রেকটা করে নিই। আগেই তোমাদেরকে বলেছি আমরা যাচ্ছি কঙ্কালীতলার উদ্দেশ্যে। তো রাস্তা খুব সুন্দর রাস্তা, আর ওয়েদারটাও খুব ভালো। আর গাড়ি কীরকম চালাচ্ছে আমাদের ড্রাইভার একবার জিজ্ঞাসা করে নেব। আচ্ছা, কীরকম গাড়ি চালাচ্ছেন আপনি? ভালো, খুব ভালো গাড়ি চলছে, রাস্তাও খুব ভালো। মাঝখানে মাঝখানে বৃষ্টি নেই। মোটের দিক থেকে ভালোই চলছে রাস্তা, আপাতত ঠিকই আছে। হ্যাঁ, রাস্তাটা খুবই সুন্দর, দেখতে পাচ্ছি কোথাও কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। মাঝখানে একটু বৃষ্টি পেয়েছিল, তবে সেটা একটা এক্সট্রা পাওনার মধ্যেই ধরা যায়, এমনি কোনো অসুবিধা নেই। বলছে আমাদের গাড়ি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা, কত টাইম লাগে কলকাতা থেকে। দেখি আগে কীরকম চলতে থাকে রাস্তা, আগে কীরকম থাকে। এখন পর্যন্ত তো রাস্তা খুবই সুন্দর। আমরা পাস করলাম হচ্ছে মশা গ্রাম, দেখা যাক কীরকম হয়। গভর্নমেন্টের করা রাস্তা, বুঝেছো? সেন্ট্রাল গভর্নমেন্ট একজন রাস্তা করে কিনা আমরা মন্ত্রীটা খুব ভালো রাত করে। তারপরে তো 2 পয়সা। বাবা, আমার মা যাচ্ছে, এবার জিজ্ঞাসা করছি কেমন রাস্তায় যাচ্ছে এরা, কিরকম লাগছে, রাস্তার এক্সপিরিয়েন্স কেমন, বলো তোমরা একটু কেমন লাগছে? খুব ভালো রাস্তা দিয়ে যাচ্ছি, যে আমাদের মনে হচ্ছে না যে আমরা রাস্তা দিয়ে চলছি, মনে হচ্ছে একটা প্লেন কোথাও যাওয়া যায়, ঠিক এরোপ্লেনে যাওয়ার মতো অবস্থা, বুঝেছো? মানে এত সুন্দর সত্যি রাস্তাটা সত্যি খুব ভালো, রাস্তাটা সত্যি খুব ভালো। রাস্তাঘাটে কোনো গর্ত নাই, কিচ্ছু নাই, একদম সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা আমরা বলা যায় না। প্রাকৃতিক সৌন্দর্য এত সুন্দর, তোমাদেরকে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় আমি। এতটাই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে তোমরাও মুগ্ধ হয়ে যাবে। সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য।
লাগছে। রাস্তাটা দেখো, রাস্তাটা এত এত ভালো লাগছে, রাস্তাটা সুন্দর রাস্তা। সত্যি আমি ঘরে থেকে এতটাই ভালো লাগছে। আমি অনেক জায়গায় গেছি, এখন রাস্তাটা বেশিরভাগ আমি ছেড়েই যাই, গাড়ি চলে গাড়িতেই যাচ্ছে, কিন্তু ভালো লাগছে। এই যে প্রাকৃতিক সৌন্দর্য, কত সুন্দর প্রকৃতি, সত্যি সুন্দর। পাচ্ছি কলকাতা থেকে আমরা আসি তো, আমরা একটুখানি এই ক্ষেত খালিয়ান দেখলেই মুগ্ধ হয়ে যাই, আমাদের আর কিচ্ছু চাই না। এত সুন্দর ক্ষেত খালিয়ান, দু চোখ জুড়িয়ে যায় এইগুলোই দেখতে, এগুলো দেখেই মনটা খুশি হয়ে যায়, আর কিছু চাই না আমাদের। কলকাতা থেকে বীরভূম যেতে গেলে আমাদের ক্রস করতে হয়েছিল 3টে টোল। প্রথমটি হলো নিবেদিতা সেতু, দ্বিতীয়টি ডানকুনি এবং তৃতীয়টি পালশিট। প্রথমে আমরা এখান থেকে যাব কঙ্কালীতলা এবং তারপরে কঙ্কালীতলা থেকে আমরা বক্রেশ্বর যাব। কিন্তু যাওয়ার পথে বর্ধমান হয়ে যেহেতু যাব, সেহেতু 108 শিব মন্দিরটা কেন ছাড়ব? 108 শিব মন্দির শ্রাবণ মাসে দ্বিতীয় দিনে 108 শিব মন্দির দর্শন করে তবেই মায়ের কাছে যাব। রাস্তা তো আপনারা দেখতেই পাচ্ছেন, ঝাঁ চকচকে রাস্তা, দুদিকে সবুজ এবং হাইওয়ে, যেহেতু ওভারব্রিজের উপর দিয়ে যেতে আমাদের খুবই ভালো লাগছে। তবে যাই হোক, রাস্তায় ট্রাক কিন্তু প্রচুর পরিমাণে যাতায়াত করছে, কোনো ডাইভারশন এখনো পর্যন্ত পাইনি। দেখা যাক আগে কি হয়। জোড়া করো, জোড়া করো, মা ভিডিও করছে, জোড়া করো, বলো। জগন্নাথ স্বামী ভগবানী বলো, জগন্নাথ স্বামী ভগবানী বলো। অবশেষে বর্ধমানে ঢুকে আমাদের দেখতে পাচ্ছেন, দেখুন একটা রিক্সে, সে কিন্তু রাস্তার উপরে উঠে দাঁড়িয়ে আছে। এইভাবে যদি গাড়ি নিয়ে যেতে হয়, তাহলে এইভাবে যদি রাস্তার অবস্থা থাকে, সাধারণ মানুষের যা চিন্তাভাবনা, তাদের তো ধাক্কা লাগবেই। যাই হোক, আমরা কিন্তু বর্ধমানে ঢুকে গেছি এবং আর খানিকটা এগোলেই কিন্তু 108 শিব মন্দির। সেটাই এবার আপনাদেরকে দেখাবো, 108 শিব মন্দির শ্রাবণ মাসে। সুন্দর ওরে ফুটটা ফুটটা বাবারে, দারুণ জায়গা আসলাম, জায়গা নাই না। পার্কিংটা এখানে অনেকটাই বড়। 108 শিব মন্দির বর্ধমানের, আমাদের প্রথম গন্তব্য হচ্ছে 108 শিব মন্দির। চলুন আপনাদেরও সাথে নিয়ে যাচ্ছি, চলুন গিয়ে দেখাচ্ছি 108 শিব মন্দির। আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় দিন আমরা চলে এসেছি 108 শিব মন্দির। 108 শিব মন্দিরে এটা হচ্ছে পার্কিং। ওই যে গাড়ি একটা
চলো আমরা ভিতরে যাই, দেখি। বাবার মন্দিরে এসছি, 108 শিব মন্দির, এটা বর্ধমানে, নবঘাট, পূর্ব বর্ধমান। চলো দেখি কি এই শিব মন্দির, কোনোদিন আমি আসিনি, এই প্রথম 108 শিব মন্দিরে যাওয়া আমাদের। চলো গিয়ে দেখি, পুজো দেবো বাবাকে। আস্তে আস্তে যাই, গিয়ে টিকিট কাটতে হবে। এইখানে আছে টিকিট কাউন্টার, এইখানে টিকিট কাটতে হবে। তো গেছে আমার হাজবেন্ড টিকিট কাটতে। তো কত করে টিকিটের প্রাইস একটু শুনে নি চলো। আচ্ছা, পার হেড 5 টাকা করে টিকিট। 5 বছরের বাচ্চা যদি হয় তার লাগছে না, আমার বাচ্চা 5 বছরের ওপরে, তাই আমার বাচ্চারও টিকিট লাগছে। এটা হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে আমরা টিকিট নিলাম। এই গেট দিয়ে আমরা প্রবেশ করছি নবগ্রাম, পূর্ব বর্ধমান, 108 শিব মন্দির। হচ্ছে বাবার মন্দির, দেখছি তোমাদের, আমি নিজেও দেখছি, তোমাদেরকেও দেখাচ্ছি, আমার সাথে চলো তোমরা। তো আস্তে আস্তে এই যে হচ্ছে তার পরিবেশ, মনোমুগ্ধকর পরিবেশ। আজকে শ্রাবণ মাসের 2য় দিন, ভাবতেও পারিনি এই মন্দিরে আসবো। তো এই মন্দিরে আমরা চলে এসেছি, চলো তোমাদের দেখাই, দেখতে থাকো। 108 শিব মন্দির। চলো বাবার মূর্তি একটা দর্শন করাই তোমাদের। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পূর্ব বর্ধমান জেলায় নবাবহাটে অবস্থিত বিখ্যাত 108 শিব মন্দির। 1788 সালে মহারানী বিষ্ণুকুমারী দেবী দ্বারা প্রতিষ্ঠিত হয় এই মন্দির। এই মন্দিরের প্রতিষ্ঠার প্রধান কারণ ছিল সেকালে এক ভয়ানক মহামারী ও প্রজাদের শোকমুক্তির জন্য। পূর্ব বর্ধমান জেলায় এই নবাবহাট ছাড়াও কালনায় আরও একটি বিখ্যাত 108 শিব মন্দির, যিনি নব কৈলাস মন্দির নামে পরিচিত। এই যে গাড়িটা আস্তে আস্তে, রাস্তায় খুব নোংরা হয়ে গেছে, এত নোংরা হয়ে গেছে, বৃষ্টিও তো হচ্ছিল, গাড়িটা নোংরা হয়ে গেছে। আর এই জন্যই একটুখানি মুছে না পরিষ্কার করা হচ্ছে গাড়িটা। আবার চলতে হবে তো অনেকটা পথ, তাই ওকেও একটু পরিষ্কার করে নিচ্ছি আমরা। একটু পরিষ্কার হোক, তারপরে আমরা আবার বেরোবো, ঠিক আছে? এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। বর্ধমানের 108 শিব মন্দির দর্শন করার পর আমরা আবারও রওনা দিলাম আমাদের গন্তব্যের দিকে, কঙ্কালীতলা। এখনো পর্যন্ত আমরা 108 কিলোমিটার পথ অতিক্রম করেছি আমাদের কলকাতা থেকে। তবে যারা ট্রেনে করে বর্ধমান 108 শিব মন্দিরে আসবেন, তারা হাওড়া থেকে আপনারা বর্ধমান লোকাল ট্রেন পেয়ে যাবেন এবং সেখান থেকে আপনারা চলে আসতে পারেন এই শিব মন্দিরে। থেকে নেমে টোটো ধরলেই পৌঁছে যাবেন এই 108 শিব মন্দির বর্ধমানে। যেহেতু সকালবেলা বেরিয়েছি, রাস্তায় কোনো রকম ব্রেকফাস্ট করিনি, বাড়ি থেকেই একটা করে কেক খেয়ে বেরিয়েছিলাম এবং গন্তব্যে পৌঁছানো আমাদের মূল উদ্দেশ্য ছিল। তাই কোনো একটা জায়গায় খুঁজছি যেখানে আজকের দুপুরের লাঞ্চটা আমরা করে নিতে পারি। তবে কি, যেহেতু শ্রাবণ মাস, সেহেতু আমরা বাইরের যে কোনো দোকান থেকে কোনো খাবার খেতে পারি না। তার কারণ আমরা সম্পূর্ণ এই শ্রাবণ মাসটা নিরামিষ খাই। তাই দেখছি যে কোথায় সম্পূর্ণ নিরামিষ হোটেল বা রেস্টুরেন্ট আছে। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি মা কঙ্কালীতলা মন্দিরের উদ্দেশ্যে। একটা জায়গায় দাঁড়িয়েছি, এখন 11টা বাজে। তো আমাদের সকালে ব্রেকফাস্ট সেরকম কিছু হয়নি, চা ছাড়া। তো এখানে দেখা যাক কি ব্রেকফাস্ট পাওয়া যায়। এটা ব্রেকফাস্ট না, অনেকটাই দেরি হয়ে গেছে আমাদের ব্রেকফাস্টের জন্য। এই জায়গাটা
মুহূর্তে দাঁড়িয়ে আছি ওরগ্রাম, কঙ্কালীতলা, বোলপুর আর 37 কিলোমিটার রাস্তা এখানে। এই রেস্টুরেন্টটায় আমরা এসছি আপাতত দাঁড়িয়ে দুপুরের লাঞ্চটা সেরে নেব বলে। শিবম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সম্পূর্ণ নিরামিষ, কেননা যেহেতু শ্রাবণ মাস পড়ে যাচ্ছে আর কি, তো সেই কারণে আমরা কিন্তু নিরামিষই ভোজন করি, বাইরে কোথাও জায়গায় খেলে এবং বাড়িতেও নিরামিষই খাই। তাই এই রেস্টুরেন্টটা সম্পূর্ণ নিরামিষ, যেখানে পেঁয়াজ রসুনেরও কোনো রান্নাবান্না এখানে হয় না। সামনে যে আমরা যে ক্যামেরা যেটা দেখাচ্ছি, এই পুরো কলিডোর সম্পূর্ণ নিরামিষ, এবং এই সাইডটায় আপনার চাইনিজ, রোল, মোগলাই এগুলো এখানে পাওয়া যায়, কিন্তু সেটার কাউন্টারটা সম্পূর্ণ আলাদা, দেয়াল আলাদা, সবই আলাদা, মানে সম্পূর্ণ আলাদা আলাদা রান্নাঘর বলতে পারেন। ভাতের থালি অর্ডার করেছি, কেন দুপুরবেলা খাওয়ার মানেই হচ্ছে ভাত, আমরা বাঙালি ভাতপ্রিয় মানুষ। এই হচ্ছে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, চলুন ভেতরে যাওয়া যাক। আমাদের ভাত এসে গেছে, ভাত, আলু ভাজা, শাক ভাজা এগুলো আমাদের দিয়েছে। দেখছেন যে আমাদের গোটা পরিবার তারা কিন্তু খেতে বসেছে। ও চাল ভাজা, কোনো অসুবিধা নেই। কোনটা? বর্মি শাক, দামি শাক। এই হচ্ছে রায়ান, এই যে রায়ান খেতে বসেছে, রায়ান খেতে বসেছে। রায়ান কিছু বলুন আপনি, রায়ান কিছু বলো, কেমন গাড়ি চললে? তো এখন কিছু বলতে পারছে না, তার কারণ হচ্ছে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। খেয়ে নিই, তারপরে বাকি কথা কেমন হয়েছে খাওয়ার জানাচ্ছি। খাওয়া দাওয়ার পাট শেষ করে আবার পুনরায় আমরা শুরু করলাম আমাদের পথ চলা। 80 টাকা করে প্লেট নিল আমাদের খাবার, কিন্তু অত্যন্ত সুস্বাদু খাবার, খুবই টেস্টি আমরা খেয়েছি। আর এখান থেকে 20 কিলোমিটার পথ কঙ্কালীতলা, আর বেশিক্ষণের রাস্তা নয়, আমরা এগিয়ে যাচ্ছি রাস্তা ধরে কঙ্কালীতলার দিকে। যাত্রার একদম অন্তিম লগ্নে দাঁড়িয়ে আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি কঙ্কালীতলা, বীরভূমের সেই পবিত্র জায়গা কঙ্কালীতলা, 51 সতীপীঠের শেষ সতীপীঠ। কঙ্কালীতলাতে আমরা এসেছি এবং এইখানেই মায়ের পুজো আমরা অনুষ্ঠিত করলাম। পুজো পার্বণ শেষ হয়েছে, প্রচুর মানুষ কিন্তু আস্তে আস্তে আসছে, আপনারা দেখছেন নানা রকমের দোকান, সেগুলো কিন্তু এখানে বসেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মন্দির ভেতরে ক্যামেরা করা বারণ, তাই আমরা ভেতরে মাকে দর্শন করাতে পারলাম না, কিন্তু চেষ্টা করছি যতটা জুম করে সম্ভব। একটা ফটো ফ্রেম দূরে দেখা যাচ্ছে, ওখানেই মায়ের প্রতিচ্ছবি আছে এবং ওইখানেই মা বিরাজমান। এতটা রাস্তা যে গাড়ি চালিয়ে এলাম, এই মন্দিরে পা রাখার পর সমস্ত ক্লান্তির অবসান, মনে শান্তি, মায়ের কাছে প্রার্থনা, বুক ভরা ভালোবাসা যে মা এই জগতের সকলকে তুমি ভালো রেখো, সুস্থ রেখো, তাদের মনস্কামনা পূর্ণ করো। প্রত্যেকটা মানুষ কিছু না কিছু সমস্যায় জর্জরিত, তাই সৎভাবে যারা কর্ম করেছেন তারা যদি কোনো বিপদে পড়েন, তার জন্য রক্ষাকর্তা স্বয়ং মা। অসৎ কর্মের ফল তো আপনারা ভালো করেই জানেন, কিন্তু যারা সৎ কর্ম করবেন তাদের জন্য মা অবশ্যই নিজে বিরাজমান। যজ্ঞ হচ্ছে, সেখানটায় যাব, আপনাদেরকে দেখাবো। যজ্ঞ, মহাযজ্ঞ সমারোহ অনুষ্ঠিত হচ্ছে এখানে। তন্ত্র সাধনা কিন্তু হয়ে থাকে কঙ্কালীতলা। এই হচ্ছে বলির জায়গা, আপনারা দেখুন। আগে এখানে বলি হতো। আর এই যে জায়গাটা একটা পুরনো বট গাছ, সেই বট গাছের মধ্যে, পুরনো বট গাছ নয়, এটা একটা জাম গাছ,
এবং এইখানে লাল হলুদ সুতো দিয়ে মানত করলে নাকি সেই মানত সম্পূর্ণ হয় এবং তারা আবার মাকে পুজো দিয়ে যান। এই যে সোজা রাস্তাটা দেখছেন এটা হচ্ছে কোপাই নদীর ঘাট, আর এই সামনেই আছে মায়ের কুণ্ড, যেটা হচ্ছে মণিকঙ্কারণী যে আমাদের যে নদী হরিদ্বারে অবস্থিত, সেই নদীর সাথে কিন্তু এই কুণ্ডর যোগাযোগ আছে। এখানকার কুণ্ডের জল যখন শুকিয়ে যায় তখন মণিকর্ণিকার জলও কিন্তু শুকিয়ে যায়। তাই এই কুণ্ডের সাথে কিন্তু মণিকর্ণিকার একটা বিশেষ যোগাযোগ আছে বলে ধরা নেওয়া হয়। প্রত্যেক শনিবার, রোববার এবং ছুটির দিনগুলোতে মায়ের এখানে প্রচুর ভক্তের সমাগম হয় এবং প্রচুর ভক্ত তাদের মনস্কামনা নিয়ে আসেন এবং প্রত্যেকের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। এই সোজা যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভোগ মন্দির, এখানে কিন্তু ভোগ বিতরণ হয়। এখানে প্রচুর মানুষ ভোগ খান, ভোগ গ্রহণ করেন। আর এখানে কিন্তু অনেক দোকান পাচারি আছে যেখানে আপনারা নানা রকম জিনিস কিনতে পারেন এবং পুরো জায়গাটা অনেকটা জায়গা জুড়ে বিস্তৃত এই কঙ্কালীতলা মায়ের মন্দির। আপনারা সবাই দর্শন করুন মন্দির চত্বর। এখানে আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবেন এইখান থেকে এই যে ওপরে যে ছবিগুলো আপনারা দেখছেন এই প্রতিটাই হচ্ছে মায়ের নিজের 51 সতীপীঠ। বীরভূমের কঙ্কালীতলা মায়ের মন্দির খুবই জাগ্রত এই সতীপীঠ। বীরভূম মানে মায়ের আশীর্বাদ ধন্য একটি পবিত্র ভূমি, তার কারণ 51 সতীপীঠের মধ্যে 5টি সতীপীঠ আছে এই বীরভূম জেলায়। আর এই যে কঙ্কালীতলা সতীপীঠ এটা কিন্তু মায়ের শেষ সতীপীঠ। আপনারা লেখাটা নিশ্চয়ই পড়তেই পাচ্ছেন। 51 পীঠের শেষ পীঠ এই কঙ্কালীতলা। এখানে এই কুণ্ডের জল সতী মায়ের কাখাল আছে, এই জলটা শান্তির জল বলতে পারেন। তাই আপনাদের কাছে অনুরোধ, এই জলে কেউ হাত পা ধোবেন না, কোনো ফল ফুল এই জলের মধ্যে ফেলবেন না, জলকে সম্পূর্ণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। এই হচ্ছে মায়ের কুণ্ড, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে এই যে চটা দিয়ে যে বেদি করা আছে, চটা দিয়ে যে এই অংশটা ঘেরানো আছে, এখানেই কিন্তু মায়ের কাখাল আছে, যেটা 51 সতীপীঠের শেষ সতীপীঠের অংশ এখানে কিন্তু বিরাজমান। এটা হলো কাঞ্চীশ্বর বাবা মহাদেবের মন্দির। এই প্রবেশ পথ, এটা দিয়ে আমরা ঢুকবো, ঢুকে আপনাদেরকে বিগ্রহটা দর্শন করাবো। কঙ্কালীতলায় পুজো দিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের উদ্দেশ্যে। তার কারণ সময় পেরিয়ে যাচ্ছে, আবারও বাড়ি ফেরার পালা। তাই বক্রেশ্বরে যাওয়ার জন্য আমাদের এখানে কিন্তু 1 ঘন্টা 45 মিনিট সময় লাগবে, এটাই গুগল দেখাচ্ছে। আমরা যাব বোলপুর, সাঁইথিয়া ও সিউড়ি হয়ে আমাদের রাজ্য সড়ক SH6 ধরে আমরা কিন্তু পৌঁছাবো বক্রেশ্বর মন্দিরে।
অবশেষে আমরা এসে উপস্থিত হলাম বক্রেশ্বর মন্দির। পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় দুবরাজপুর ব্লকে পাপহরা নদীর তীরে অবস্থিত বক্রেশ্বর মন্দির একটি বিখ্যাত সতীপীঠ ও শিব মন্দির। পৌরাণিক মতে এখানকার দেবী সতীর ভ্রূমধ্যদেশ অর্থাৎ মনের অংশ এখানে পড়েছিলেন। ঋষি অষ্টবক্রের সাধনা এবং বক্রনাথ শিবের নাম অনুসারে এই পবিত্র তীর্থস্থানের নামকরণ হয় বক্রেশ্বর। মন্দিরের চারপাশে বেশ কয়েকটি উষ্ণ প্রস্রবণ আছে। পাপহারা নদীর তীরে থাকা এই কুণ্ডগুলি জল সর্বদা গরম থাকে। এর পেছনেও নানা লোককথা এবং ঔষধি গুণের বিশ্বাস রয়েছে। হিন্দু পুরাণ মতে দক্ষযজ্ঞ যখন যজ্ঞ করছিলেন তখন সেই সময় সতী অগ্নিতে যে ঝাঁপ দিয়েছিলেন তারপরেই তার মৃত্যু এবং তারপরেই শিবের তাণ্ডব। তার থেকে বিশ্বকে বাঁচাতে স্বয়ং প্রভু বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড বিখণ্ড করেন। এখানে দেবীর মন পড়েছিল। এই 51 সতীপীঠের মধ্যে এই সতীপীঠ অত্যন্ত জাগ্রত। 90 ডিগ্রির বেশি তাপমাত্রায় এখানকার জল ফুটছে, অর্থাৎ চাল দিলে সঙ্গে সঙ্গে ভাত হয়ে যাচ্ছে। স্বচক্ষে তার প্রমাণ পেলাম। মন্দির চত্বরে আমরা প্রবেশ করছি। মন্দির চত্বরে যেহেতু শ্রাবণ মাস পড়েছে, প্রচুর ভক্তের কিন্তু ধীরে ধীরে সমাগম হচ্ছে। আজকে রবিবার, অর্থাৎ আগামীকাল পয়লা সোমবার। প্রচুর ভক্ত কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে। তারা বাঁকে করে জল নিয়ে এই বক্রেশ্বর মহাদেবের মাথায় ঢালবে বলে তারা কিন্তু এসে উপস্থিত হয়েছেন। বাঁদিকেই একটি জলাশয় কুণ্ড আছে, যেখানে তারা স্নান করে পবিত্র হয়ে তবেই তারা মন্দিরে প্রবেশ করবেন। আমরা ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করছি সপরিবারে। মন্দিরের ঢোকা পথগুলি দুদিক থেকে আছে। এই হচ্ছে বাবা বক্রেশ্বর মহাদেব। আপনারা দেখছেন যে এখানে কিন্তু একটি চোং লাগানো হচ্ছে, সদ্য আজকেই লাগানো হচ্ছে। যেই চোংটার মধ্যে দিয়ে ভক্তরা জল ঢালবেন। তার কারণ এত পরিমাণ ভিড় এখানে হয় যে মানুষ চোঙেই জল ঢালে। অবশেষে বাড়ি ফেরার পালা। সময় তখন 6:30 বাজে। আকাশ থেকে মনে হচ্ছে এক্ষুনি মুষলধারে বৃষ্টি নামবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে কলকাতা থেকে কঙ্কালীতলা 165 কিলোমিটার দূরত্ব, কঙ্কালীতলা থেকে বক্রেশ্বর 58 কিলোমিটার দূরত্ব। এবার আসি টোলের কথায়। নিবেদিতা সেতু টোল লেগেছে আমাদের 70 টাকা, আনকুনি টোল প্লাজায় 110 টাকা এবং পালশিক টোল প্লাজায় লেগেছে 75 টাকা। রাস্তা দিয়ে যেতে যেতে প্রচুর বৃষ্টির মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাই আলাদা। ধীরে ধীরে পৌঁছালাম আমরা আমাদের গন্তব্য শেষ করে কলকাতার উদ্দেশ্যে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রায়ন ব্লগে প্রত্যেককে স্বাগত জানাই। ধন্যবাদ।